কোথায় যাচ্ছিস এখন? আতিকা ভরকে গেল। আমতা আমতা করে বলল, আসলে উনি আহিল এসেছে বাইরে। আল্লাহ, তা ভিতরে ডাকবি না? জামাই মানুষ এভাবে বাহিরে থেকে চলে যাবে, ব্যাপারটা কেমন নয়? আমি বলেছে পরে আসবে। আতিকার মা কিছু বুঝে বলল। আচ্ছা, তুই যা তাহলে। এতক্ষণ লজ্জায় মরে যাচ্ছিল আতিকা। মায়ের সামনে কিভাবে বলল সে এই ধরনের কথা। ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। গুটি গুটি পায়ে গাড়ির কাছে আসতেই আহিল দরজা খুলে আতিকাকে টেনে নিজের কোলে বসিয়ে দরজা বন্ধ করে দিল। আতিকা চমকে উঠে আহিলের গলা জড়িয়ে ধরল। আহিল ঠোঁট কামড়িয়ে হেসে আতিকার কোমর জড়িয়ে টেনে ধরল নিজের সাথে। এরকম কে করে? ভয় পাইয়ে দিয়েছিলেন। দেখছিলাম ভয় পেলে তোমার কেমন লাগে। আতিকা নতজানু হয়ে থাকলো কিছুক্ষণ। ততপর আহিলের দিকে তাকিয়ে আবেগী দৃষ্টিতে তাকিয়ে বলল, বেশি ক্লান্ত? ক্লান্তি দূর করতেই তো এখানে আসা। আপনি ডক্টর আর ক্লান্তি দূর করতে এসেছেন আমার কাছে? আহিল উত্তর দিল না। চোখে মুখে এক আলাদা একটা ভাব তার। প্রিয়তমাকে কাছে পেয়ে কোন পুরুষ নিজেকে সামনে রাখতে পারে? আহিলের এক হাত দিয়ে আতিকার ঘাড় সমেত গাল স্পর্শ করতেই আতিকার চোখ নামিয়ে আহিলের কলার খামচিয়ে ধরে। মুহূর্তেই অনুভব করতে পারে তার অধর জোড়ায় স্নিগ্ধ ছোঁয়া। সেই ছোঁয়ার পর মুহূর্তেই আতিকার গলায় নেমে আসে। আতিকা নেতিয়ে যাচ্ছে, অবশ্যই আসছে তার শরীর। ছোট ছোট ব্যথায় আতিকা কেঁপে উঠছে বারবার। রিফাত ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখলো তার বউয়ের জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। ড্রয়িং রুমে বসে থাকা প্রতিটা মানুষের দৃষ্টি দরজার পানে। যেখানে রিফাত দাঁড়িয়ে, তার লালাটি ভাঁজ যুক্ত সরু চোখের তীব্র ড্রয়িং রুমের মানুষদের দিকেই হয়তো বোঝার চেষ্টা করছে যে এখানে হচ্ছেটা কি। রিফাতের চোখ গিয়ে ঠেকে সিঙ্গেল সোফায় বসে থাকা সিয়ামের উপর, যে কিনা শান্ত দৃষ্টিতে তার দিকেই চেয়ে রয়েছে। এদিকে ইব্রাহিম সাহেব আর আফতাব মিয়া একে অপরের দিকেই তাকাচ্ছে। ছেলেটা কি জবাব দেবে তারা? ইয়াসমিন বেগম আর আসফিয়ার ও একই অবস্থা। রিফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে ইব্রাহিম সাহেব হালকা হেসে বলল, আরে দাদু ভাই, ওখানে দাঁড়িয়ে রইলে কেন? ওটা আমার বড় নাতি রিফাত আর ইয়ানার। ইব্রাহিম সাহেবের শেষের কথা শেষ হওয়ার আগেই সিয়ামের মা তাকে থামিয়ে নিজেই বলতে শুরু করলো, আর ইয়ানা মামুনির বড় ভাই। ছেলেটা বড়ই নিষ্ঠাবান, তাকে দেখলেই বোঝা যায়। দূরে দাঁড়িয়ে কেন বাবা, এখানে আসো। তোমার কাজিনের জন্যই আমরা এখানে। তার বিয়ের কথায় তোমারও উপস্থিত প্রয়োজন। সিয়ামের মায়ের কথায় আলিয়া চোখ উল্টে কপাল চাপড়ায়। এদিকে রিফাত এক ভ্রু নাচিয়ে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে এগিয়ে এলো। ভিতর ভিতর থেকে ফুঁসছে রিফাত। চোয়াল শক্ত, কিন্তু ঠোঁট কাঁপিয়ে একটা বাক্য উচ্চারণ করলো না। বাম হাত মুঠো করে কিছুটা দূরে কোণঠাসা হয়ে বসে থাকা ইয়ানার দিকেই তাকালো। মেয়েটা যেন জগতের বাইরে তলিয়ে গেছে। কেমন চুপচাপ বসে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে ফ্লোরের দিকে। রিফাত যেন চোখ দিয়ে ইয়ানাকে ঝুলছে দিচ্ছে। এবার শোনা গেল সিয়ামের মায়ের কণ্ঠস্বর। তিনি অত্যন্ত নমনীয় স্বরে আফতাব মিয়ার দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলেন, ভাই সাহেব, মেয়ে হিসেবে ইয়ানা অতুলনীয়। এখানে আসা থেকে এখন পর্যন্ত মেয়েটা ভালো লাগায় নিজের জায়গা করে নিয়েছে। এরকম মেয়েকে কে না চায় নিজের বাড়ির সদস্য হিসাবে? ছেলে আমার উপস্থিত, ভালো মানের স্তর আছে অফিসে তার। যেদিন জানলাম ইয়ানাকে সে পছন্দ করে, আমি তো খুশিতে আত্মহারা। এই সম্পর্কে আমার মতামত অবশ্যই হ্যাঁ এর পাল্লায়। আপনারা কি বলেন এ বিষয়ে? সিয়ামের মায়ের কথায় শেষ না হতেই রিফাত জ্বলন্ত চাহনি নিক্ষেপ করলো তার সামনে সোফায় বসে থাকা সিয়ামের দিকে, যে কিনা কোনো চোখে ইয়ানার দিকে বারবার তাকাচ্ছে। রিফাতের সম্পর্ক কেঁপে উঠল। মনে হচ্ছে সিয়ামকে এখানেই মেরে হাত মোড়া করে ফেলতে। কপালের শিরা দৃশ্যমান হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বুক ধরফর করে উঠল তার। রাগের সাথে এক অশান্ত অনুভূতির সৃষ্টি হয়েছে তার মধ্যে। মনে পড়ে আহিলের বলা কথা, সে কি সত্যি ইয়ানাকে হারিয়ে ফেলল? তবে কি সত্যি দেরি হয়ে গেল? এখন কি আফসোস করা ছাড়া উপায় আর নেই তার? ইয়ানার অপ্রকাশিত ভালোবাসা কি প্রকাশ সীমানা অতিক্রম করবে না? নিজের ভাবনা চিন্তা নিজের কাছেই বৃষ্টি ঠেকল রিফাতের। মনের মধ্যে সীমাহীন জেদ চাপল। অন্তর চিৎকার করে বলল, ইয়ানা শুধুই তার, একান্ত তারই। আজ বাড়ি ফেরার পরে রিফাত অনেক ভেবেছে। সে সিদ্ধান্ত নিয়েছে মেয়েটাকে মেনে নেবে। আর ইয়ানা নামক মেয়েকে না মেনে নেওয়ার কোনো ধরনের
কারণ তার কাছেই নেই। অত্যন্ত চঞ্চল স্বভাবের মেয়ে ইয়ানা, সময় সাপেক্ষে শান্ত বটে। ইয়ানা তার সামনেই জন্ম নিয়েছে, তার সামনেই বেড়ে উঠেছে। মেয়েটার মধ্যে কোনো খারাপ লক্ষণ দেখেনি কখনই। 29 বছর বয়সী রিফাত এইটুকু ভালো করে উপলব্ধি করতে পেরেছে ইয়ানা তার অন্তরের কোনো এক কোণে নিজের আস্তানা জমিয়ে নিয়েছে। রিফাত সিদ্ধান্ত নিয়েছে ইয়ানাকে সে তার প্রাপ্য সম্মান, অধিকার, স্ত্রী মর্যাদা সমস্তটা দেবে। আর ভালোবাসা, সেটা রিফাত হাঁপড়ির মতো নিঃশ্বাস নিচ্ছে সঙ্গোপনে। পরিস্থিতি অনুকূল আবহাওয়া ছাড়িয়ে পড়ার আগেই আসফিয়া বলে উঠল, ইয়ানা আমাদের আদরের মেয়ে, তাই নিয়ে প্রশংসা সবার কাছেই শোনা যায়। আপনিও তার ব্যতিক্রম নন। আর শিয়ামের কথা আমরা সবাই জানি, শান্ত ও ভদ্র ছেলে আপনার, কিন্তু আপনার প্রস্তাব যে অহেতুক। আসফিয়ার কথা শুনে সিয়ামের মার সাথেই সিয়ামও চমকে ওঠে। তিনি হাসার চেষ্টা করে বলেন, অহেতুক মানে? আমরা বুঝলাম না আপা, এ সম্পর্কে আপনাদের না বলার কারণ। এতক্ষণ পর সবার কর্ণপাত হয় রিফাতের রাশ ভারী কণ্ঠ, লাল হয়ে ওঠা চোখ সিয়ামের মায়ের ওপর রেখে অত্যাধিক মার্জিত ভাষায় বলেই, কারণ বাঙালি জাতি বা ইসলাম দুটি স্বামী জীবিত অবস্থায় মেয়েদের বিয়ের কথা বলেনি। আবার লোকচক্ষুর নজরে ব্যাপারটা ভীষণ কটু। হ্যাঁ, তার স্বামীর মৃত্যুর পর তাকে আরও একবার বিয়ে দেওয়াই যায়, যদি সে নিজে চায়। আর যতটা আমি জানি, আমি এখন আল্লাহর রহমতে জীবিত, এবং না আমার আর আমার স্ত্রী ইয়ানার মাঝে ডিভোর্স হয়েছে। রিফাতের শালীন মার্জিতপূর্ণ কথায় পুরো পরিবেশ যেন শান্ত হয়ে উঠল। আফতাব মিয়া নিজেই অবাক রিফাতের এহেন আচরণে। নাতে সুখের সংসার শুরু তার আন্দাজ করতে পেরে ইব্রাহিম সাহেব আজ বাদ ভাঙ্গা আনন্দ উপলক্ষ করলেন। এদিকে সিয়াম আর তার মায়ের মুখের অবস্থা কাহিল। সিয়াম রিফাতের চোখে চোখ রেখে বলল, বলতে চাইছেন? রিফাত উত্তর দিল না, বরং শক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সিয়ামের দিকে। এতক্ষণে ইয়ানা যেন পরিস্থিতি বুঝতে পারল, না হলে এতক্ষণ তো সে রিফাতের ভাবনায় নিমজ্জিত হয়েই বসেছিল। ইয়ানা শুকনো ঢোক গেল রিফাতের দিকে, একবার সিয়ামের দিকে তাকিয়ে অসহায়ভাবে আলিয়ার দিকে তাকালো। আলিয়া ইয়ানার চোখের ভাষা বুঝে 2 হাত উঁচিয়ে নিচের ঠোঁট ফুলে ইয়ানার কানের কাছে ফিসফিস করে বলল, দাদা ভাই ভীষণ রেগে আছে আপনি। ইয়ানা অসহায়ভাবে ফিসফিসিয়ে বলল, আমি কিচ্ছু জানি না। চিন্তা নেই, দাদা ভাই জানিয়ে দেবে। বলেই দাঁত দেখালো। ইয়াসমিন বেগম সিয়ামের কথায় পরিপ্রেক্ষিতে বলতে শুরু করলো, ইয়ানা আর রিফাতের বিয়ে হয়েছিল 4 বছর আগে। আপনারা এই বিয়ে সম্পর্কে অবগত নন, আর না থাকারই কথা। রিফাত দেশে ফিরেছে এই বছরেই। আমরা অনেকক্ষণ ধরেই আপনাদের এই বিষয়ে বলতে চাইছিলাম, কিন্তু আপনারা তার সুযোগটুকু দেননি। সিয়ামের মায়ের মনে পড়ে তারা যখন থেকে এখানে এসেছে এবং নিজেদের প্রস্তাব জানিয়েছে, তখন থেকেই ইয়ানার পরিবারের মানুষ তাকে কিছু বলতে চাইছিল, কিন্তু তিনি সেই সুযোগ তাদের দেয়নি। তখন তাদের কথা বলার সুযোগ দিলে এই মুহূর্তে তাদের এই রকম পরিস্থিতিতে পড়তেই হতো না। ইয়াসমিন বেগমের কথা শুনলি যেন সিয়ামের কানে না, বরং হৃদয়ে করাঘাত করল। কেউ যেন অন্তরের আয়নায় সজোরে পাথর দিয়ে আঘাত করছে, আর মুহূর্তে সেই মন ভেঙে গুড়িয়ে গেল। খুব ধীমে আওয়াজে রিফাতের দিকে তাকিয়ে বলল, মানে ইয়ানা আপনার বউ? ব্যাস, রিফাতের এইটুকু বউ শব্দে ইয়ানা চমকে উঠল, পেট মোচড় দিল, মনের কোণে মরিচ বাতি জ্বলে উঠল। এদিকে সিয়াম এক পলক ইয়ানার দিকে তাকিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, চোখ তুলে তাকালো না কারোর দিকেই। পাতলা কণ্ঠে সালাম দিয়ে বেরিয়ে গেল সাথে সিয়ামের মাও। ইয়ানা এবার চোখ তুলে তাকালো রিফাতের দিকে। ছেলেটা তার দিকে তাকিয়ে চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছে ইয়ানাকে। ইয়ানার সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল, নিমিষেই শরীরে যেন অবশ হয়ে এলো। রিফাতের এহেন দৃষ্টি ইয়ানাকে কাবু করে ফেলেছে। আবারও লণ্ডভণ্ড হওয়া অন্তর নিয়েই ইয়ানা নতজানু হয়ে বসে রইল। রিফাত তার কিরমির করে উঠে দাঁড়ালো, ধীর পায়ে ইয়ানার সামনে এসে মিটার হাতের কবজি ধরলো শক্ত করে। ইয়ানা চমকে উঠল, কিন্তু মাথা উঁচু করল না। ইয়ানাকে টেনে নিয়ে যেতে নিলে ইয়ানা কাঠ হয়ে বসে রইল। রিফাত এবার দাঁতে দাঁত পিষে বলল, আমার রাগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা সামলাতে তোমার কোল কিনারে হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে তুমি। সহসা ইয়ানা কিছুটা স্তব্ধ হয়ে গেল, হৃৎপিণ্ড লাফাচ্ছে। ইয়ানাকে এক প্রকার টেনে নিয়ে যেতে লাগলো রিফাত।
তার রাগের মাত্রা হিতাহিত জ্ঞান শূন্য। পরিবারের সবাই থ মেরে রয়েছে। তাদের অন্যতম কথা হয়তো, সামান্যতম কথাই হয়তো রিফাতের রাগের মাত্রা বৃদ্ধি করতে পারে। কিন্তু আফতাব মিয়া ইয়ানার ভয়গ্রস্ত চেহারা দেখে রিফাতের উদ্দেশ্যে বলল, রিফাত, ইয়ানা এই সম্পর্কে কিছুই জানতো না, ওকে কিছু বলো না, মেয়েটা এমনিতেই ভয়ে আছে। রিফাত যেন সব কিছু শুনেও না শোনার ভান করলো। তার এখন কারোর কথাই কানে যাচ্ছে না। ইয়ানা এক প্রকার ছুটে যাচ্ছে। রিফাতের সাথে তাল মেলাতে বেগ পেতে হচ্ছে তার। ছোট ছোট ব্যথায় টনটন করে উঠল আতিকার দেহ। সময় পেরিয়ে গেলেও আহিল তার কাছে ব্যস্ত মেতে রয়েছে আতিকার মাঝে। আতিকা চোখ বন্ধ করে, ঘন ঘন শ্বাস ছাড়ছে। সে এসেছে প্রায় আধা ঘন্টা হতে যায়। দেরি করে বাড়ি প্রবেশ করলে লজ্জায় পড়তে হবে তাকেই। মায়ের দিকে তাকাবি কিভাবে? আতিকা অনেক কষ্টে নিজেকে সংযত রেখে জোরালো কণ্ঠেই বলল, আহিল। শেষে চুমু গাঢ় করে এঁকে গলা থেকে মুখ তুলল আহিল। এতক্ষণে আতিকার চোখের কোণে পানি জমে উঠেছে, যা দেখে আহিল অত্যাধিক ঘাবড়িয়ে গেল। আতিকার গালে আলতো হাত দিয়ে রেখে চোখের পানি মুছে হাতুড়ে সব দিয়ে বলল, হে, কি হলো? বেশি ব্যথা দিয়ে ফেললাম বুঝি? আতিকা চোখ মুখ কুকড়ে বিড়াল ছানার মতো নিজে আহিলের বুকের মাঝে লেপটে গেল। আহিল মেয়েটাকে আগলে নিল শক্ত করে। আতিকা কন্দনরত স্বরে কোনো রকমে আওড়ালো, আপনি লজ্জার সাগরে আমাকে ডুবিয়ে দিয়েছেন আহিল, আপনার দিকে তাকাবো কেমন করে? সহসা আহিল হেসে উঠল। মেয়েটা এমনিতেই লজ্জায় একাকার, তাই আর তাকে খাটালো না। আতিকার মাথায় হাত বুলিয়ে আদর করে দিতে লাগলো, আর এটা সেটা জিজ্ঞেস করলো। আতিকাও আহিলের প্রশ্নের উত্তর দিচ্ছে ধিমি আওয়াজে। কিছুটা সময় পর আতিকা একটু ইজি ফিল করে। আহিলের বুক থেকে মাথা তুলে আমতা আমতা করে বলল, আমি এখন যাই। আহিল অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু মুহূর্ত। অতপর আতিকার ওড়না ভালো করে মেয়েটার মাথায় চাপিয়ে গলা ঢেকে দিল। আতিকার গাল টিপে দিয়ে বলল, বাড়ি ফিরে সোজা নিজের রুমে যাবে, চোখ মুখে পানি দিয়ে ফ্রেশ হবে। এই কাঙ্ক্ষিত দাগ কিছুদিন থাকবে, তাই সামলে চলবে। মা বাবা কিংবা ভাই দেখলে লজ্জার শিকার হবে, বুঝেছো? আতিকা দ্রুত মাথা ঝাঁকিয়ে ঝটফট দরজা খুলে বেরিয়ে গেল। আর কিছুক্ষণ লোকটার সামনে থাকলে লজ্জায় মূর্ছায় ধরবে তার বদনে। বিকট শব্দের গুঞ্জনের সাথে বেচারা ফুলদানি খান খান হয়ে পড়ে রইল ইয়ানার সামনে। ইয়ানা ভয়ে 2 কদম পিছিয়ে সিটিয়ে দাঁড়ালো আলমারির সাথে। বুকের ভেতর টর্নেডো হচ্ছে তার, শরীর ভয়ে জমে উঠেছে। রিফাত সোফায় বসে চোয়াল শক্ত রেখে ফ্লোরের দিকেই তাকিয়ে আছে। মারাত্মক রকমের সুন্দর মানুষটা এখন যেন লৌহ মানব। হাতের মুঠোর জন্য তার ফর্সা চামড়া ভেদ করে উকি মারছে নীল রঙের শিরা উপশিরা। ইয়ানা এক পলক রিফাতের দিকে তাকিয়ে আবারও দৃষ্টি নামালো। রিফাত এবার আলগোছে উঠে দাঁড়ালো। জোরালো কদম ফেলে আলমারির থেকে একটা কাগজ বের করে অতপর ইয়ানার হাত টেনে দিয়ে টি টেবিলের কাছে রেখে দিয়ে আছে। একটা পেন ইয়ানার হাতে গুছে দিয়ে কর্কশ কণ্ঠে বলল, স্বাক্ষর করো। ইয়ানা এবার পূর্ণ দৃষ্টি মিলিয়ে তাকালো সেই কাগজটির দিকে। এটা তার আর রিফাতের রেজিস্ট্রি পেপার। ইয়ানা সর্বাঙ্গ কেঁপে উঠল। শুকনো ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে যে দেখিয়ে বলল, না। তুমি বাধ্য। ইয়ানা এবার গরম তেলে পানি পড়ার মতো তেতিয়ে ওঠে। রিফাতের চোখে চোখ রেখে তীব্র অভিমানের বহিঃপ্রকাশ ঘটিয়ে চিৎকার করে বলল, আমি বাধ্য নই। কিসের জন্য এই নাটক? যেই সম্পর্কে ইতিবিচ্ছেদ সেই সম্পর্ক আমৃত্যু আদা কেন করছেন? রিফাতের চোখ শান্ত, কিন্তু ভিতর থেকে সে পুড়ে যাচ্ছে। গলায় জ্বলন্ত অনুভব হচ্ছে তার। ইয়ানাকে কাছে টেনে আবেগে বশীভূত হয়ে বলল, আমৃত্যুর ওয়াদা তো সে 4 বছর আগেই করেছে, এখন বিচ্ছেদের রীতি টানবো। রিফাতের অবাঞ্ছিত প্রয়োজনী স্পর্শে ইয়ানা নেতিয়ে পড়ল। অভিমান অভিযোগ উভে গেল। সেখানে এসে হাজির হলো এক রাশ তরঙ্গ, যা ইয়ানাকে ভিতর থেকে নাড়িয়ে তুলছে। হতভম্ব সে এহেন কথায়। অসাধারণ অনুভূতি জানার ইচ্ছে করছে তার। রিফাত এর কোমরের কাছের শার্ট আঁকড়ে ধরে। ইয়ানা অভিমানের অভিনয় করে বলল, যান ওই আপির কাছে, আমাকে মুক্তি দিন, নিজেও মুক্তি হয়ে যান। রিফাতের যেন কি হলো, রাগ লাগলো ইয়ানার এমন কথায়। মেয়েটা কেন তাকে বুঝছে না?
কেন তার অনুভূতির সমাহারের মধ্যে মিশে থাকা তার অস্তিত্ব অনুভব করতে পারছে না? কেন রিফাতের অশান্ত কাব্য সাহিত্য ইয়ানাকে লেখা সেই ছোট্ট পঙ্গুত্তি পড়তে সম্ভব হচ্ছে না? রিফাত হিতাহিত জ্ঞান আহরণ করতেই পারল না। ইয়ানার কোমর টেনে নিজের সাথে মিশিয়ে ফেলল। একদম নিস্তব্ধ নীরব মুহূর্তে ইয়ানা স্তব্ধ। মুখ থেকে কিছুই উচ্চারণ করতেই পারল না মেয়েটা। ক্ষণেই অনুভব করলো নিজের পাতলা ঠোঁটে উষ্ণ স্পর্শ। ইয়ানার বুক ছলাৎ করে উঠল, শরীর শিউরে উঠল মুহূর্তেই। চিকন বদনের কম্পন বাড়ানো ইয়ানা খামচে ধরেছে রিফাতের ঘাড়। জীবনের প্রথমবার এরকম কোনো পুরুষের বেসামাল ছোঁয়া পেয়ে ইয়ানা নেতিয়ে যাচ্ছে যেন। নিজের কোমরে রিফাতের হাতের দৃঢ় স্পর্শে ইয়ানার পেট মোচড় দিয়ে উঠছে। ঠোঁটের ওপর এরকম বেপরোয়া চুম্বন, আলিঙ্গন সব মিলিয়ে ইয়ানা ভীষণ অসুস্থ, শব্দহীন। নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে ভীষণ। ঠোঁটে ব্যথা অনুভব করছে ইয়ানা রিফাতকে ধাক্কা দিয়েও কাজ হলো না। সেটা কেমন ব্যস্ত ভঙ্গিতে নিজের অধর মিশিয়ে রেখেছে মেয়েটার নরম মুষ্টি। জন্মান্তরের তৃষ্ণা মেটাতে সক্ষম প্রচেষ্টা চালাচ্ছে রিফাত। সময় ঘোরালো। রিফাত ইয়ানার হাঁসফাঁসরত কাহিল অবস্থা দেখে মাথা তুলল। দুজনেই বেশ লম্বা নিঃশ্বাস নিচ্ছে। ইয়ানা থরথর করে কাঁপছে। চোখ মিলিয়ে তাকাতেই পারছে না রিফাতের পানে। কিন্তু রিফাত চুপ থাকলো না। দুই গাল টিপে বৃদ্ধা আঙ্গুল দ্বারা ইয়ানার ঠোঁট মুছে দিতে দিতে গম্ভীর নিঃশ্বাস ফেলে বলল, সত্যিই যাবো তার কাছে। যেখানে সামান্য আলিঙ্গন সহ্য করতে পারোনি, সেখানে পারবে সহ্য করতে? এইভাবেই তাকে কাছে টানলে নিজের একান্ত মানুষ থেকে অন্য কোনো নারীর দেহ। না। রিফাত কথা শেষ করতেই পারল না। ইয়ানা হাত উঁচিয়ে রিফাতের মুখ চেপে ধরে কথা আটকিয়ে দিল। ইয়ানা চোখ ছলছল করছে। রিফাতকে অন্য কারোর সাথে দেখা তো দূরের কথা, ভাবতেও বিশ্রী লাগছে তার। ইয়ানা এবার ডুকরেই কেঁদে ওঠে। কপাল ঠেকল রিফাতের প্রসত্ত বুকের খানিক নিচে। হিচকি তুলে কাঁদছে মেয়েটা, কিন্তু রিফাত তাকে আটকালো না। বয়ে যাক মেয়েটার সমস্ত রাগ অভিমান। ইয়ানা এক পর্যায়ে আলতো কণ্ঠে ধ্বনিত বলল, কেন ভালোবাসেন না আমায় রিফাত? কেন? আমি কি আপনার যোগ্য নই? রিফাত শুকনো ঢুক গেল। দীর্ঘশ্বাস ফেলে ইয়ানার মাথায় হাত রাখলো। গলায় দৃঢ়তা বজায় রাখার চেষ্টা করে বলল, তুমি আমার যোগ্য বউ। আমার মতো সৃষ্টিশীল ধৈর্য শক্তি সম্পন্ন মানুষকে বেসামাল খাদে ফেলে দিয়েছ। ভাবতে পারছো তোমার অপরাধ শাস্তি স্বরূপ যাবজ্জীবন কারাদণ্ড। আমার সাথে আজীবন বেঁচে থাকার কারাবাস দিলাম তোমায়। এত সুখের শাস্তিও হয় নাকি? এরকম শাস্তি তো ইয়ানা মাথা পেতে নেবে। ইয়ানার মনের মধ্যে সীমাহীন আনন্দ চেয়ে গেল। ইস, এত সুন্দর অনুভূতিও হয় নাকি? ভালো লাগার প্রজাপতি টানা মিলিয়ে উড়ে বেড়াচ্ছে অন্তর্মহলে। ইয়ানা মাথা উঁচু করে তাকালো রিফাতের পানে, যে কিনা অনিমেষ দৃষ্টিতে তার দিকেই নজর রেখেছে। ইয়ানা এবার গুনগুন করে বলল, আর ভালোবাসা? ভালোবাসা তো অনেক প্রকারের। তা কেমন ভালোবাসা চাইছো? একটু আগের মতো ভালোবাসা, নাকি এর থেকেও বেশি গেছো? রিফাতের মুখে এরকম লাগাম ছাড়া কথায় ইয়ানার আলু থালু অবস্থা। কোনো রকম নিজেকে রিফাতের থেকে মুক্তি দেয়। ছটপট তাদের রেজিস্ট্রি পেপারে স্বাক্ষর করতেই রীতিমতো ছুটে রুম থেকে বেরিয়ে গেল। আল্লাহ, আজ সে রিফাতের সামনে আসবে কি করে? লাজুকতায় ভরপুর মুখশ্রী নিয়ে সিঁড়ি বেয়ে ধীর গতিতে নেমে আসছে ইয়ানা। শরীর জুড়ে এখনও বয়ে চলছে শীতল স্রোত। মনে পড়ছে এই বেসামাল ছোঁয়া। রিফাতের বলা প্রত্যেকটা কথা যেন ইয়ানার কানকে ঝালা ফালা করে দিয়েছে। তার কর্ণগ্রস্তি থেকে গরম ধোঁয়া নির্গত হচ্ছে। পারছে না মাটির ভিতরেই নিজেকে লুটিয়ে ফেলতে। সেই মানুষটার কাছে কিভাবে যাবে ইয়ানা? সে যে লজ্জায় মিশে যাবে। ইস, এত সুখও ইয়ানার ভাগ্যে ছিল, নাকি এটা তার স্বপ্ন যার চোখ মিললেই ধোঁয়া হয়ে যাবে? ইয়ানা ঘাবড়িয়ে গেল। অজানায় নিজের হাতের দুই আঙ্গুল দ্বারা স্পর্শ করল নিজের ঠোঁট, যা কিছু প্রহর আগেই রিফাতের দখলে ছিল। শুভ্র গাল লালিমাই ছেয়ে গেল। মুখ চেপে হেসে ফেলল। ইয়ানার ভাবনা চিন্তার মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। কেউ তাকে হাঁক দিয়ে ডাকলো। ইয়ানা সামনে তাকাতে দেখল ইব্রাহিম সাহেবের একমাত্র বোন ইসরাত বেগম সোফায় বসে আছে। ইয়ানা ঠোঁটে হাসি ফুটিয়ে এগিয়ে গেল তার দিকে। সালাম দিয়ে কুশল বিনিময় করল। ইসরাত বেগম ইয়ানাকে টেনে নিজের পাশে বসিয়ে দিয়ে পান চিবোতে চিবোতে বলল,
কি স্বামীকে নিয়ে ঘরেই ব্যস্ত? এখানে যে দাদি এসে কখন থেকে বসে আছে তার ঠিক নেই। ইয়ানা ইসরাত বেগমের কথায় একটু অপ্রস্তুত হয়ে পড়ে। চারিদিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, তুমি যা ভাবছো সেরকম কিছুই না দাদি, আসলে থাক থাক, আর আসলে নকলে বলতে হবে না, বুঝি আমি। 4 বছর পর বরকে কাছে পেয়ে কেই বা হাতছাড়া করতে চায়? ইয়ানার কান গরম হয়ে আসছে। ছি ছি, দাদির এরকম লজ্জাহীন কথায় ইয়ানার অবস্থা কাহিল। ইয়ানা, দরজার সামনে দাঁড়িয়ে আছে আফিয়া। ইয়ানা দৌড়ে গিয়ে আফিয়াকে জড়িয়ে ধরে, সাথে আফিয়াও। সম্পর্ক কি শুধুই রক্তের হয়? না, সম্পর্ক হয় ভালোবাসার, অনুভূতি। আফিয়া ইয়ানার তুতনি ধরে বলল, কেমন আছেন মিসেস ইয়ানা রিফাত হোসেন? ধুর আপি, তুমিও না, ভিতরে আসো। সামিয়া কই? আমি তো এটা নেই খালামণি। সামিয়ার মিষ্টি আওয়াজের পিছন ফিরে তাকালো ইয়ানা। মুহূর্তেই কোলে তুলে নিল সামিয়াকে। মেতে উঠল খুনসুটিতে। আফিয়া এগিয়ে ইসরাত বেগমের সালাম দিল। সবার সাথে কুশল বিনিময় করে সোফায় বসলো। আলিয়াও নাচতে নাচতে এগিয়ে আফিয়ার সাথে গা ঘেঁষিয়ে বসে গল্প জুড়ে দিল। ইয়াসমিন বেগম আর আসফিয়া মিলে হালকা পাতলা নাস্তার আয়োজনে লেগে গেল। ইব্রাহিম সাহেব রুমে বসে তাসবিহ পড়ছে, আর আফতাব নিয়ে একটু বেরিয়েছে কোনো কাজের জন্য। ড্রয়িং রুমে জুড়ে কোলাহল, গল্পের সমাহার। ইব্রাহিম সাহেবের অনুনয়ে ইসরাত বেগম এসেছেন। তার বড় ছেলে তাকে ছেড়ে গেছেন মামা বাড়িতে। অনেক দিন বোনকে দেখে না ইব্রাহিম সাহেব। এই বুড়ো বয়সে ভাই বোন মিলে কিছুটা সময় কাটালে দোষ কিসের? চা খাবে আর গল্প করবে। তাদের গল্প জুড়ে থাকে তাদের অনেক যুগ আগে আল্লাহর প্রিয় হয়ে যাওয়া মা আব্বার কথা, তো আবার ছোটবেলার কিছু মধুর স্মৃতিচারণ। ব্যাস, এইটুকুই তো। শার্টের হাতা গুটাতে গুটাতে মেনে নেমে আসছে রিফাত। একসাথে অনেকগুলো মিলি আওয়াজ ভেসে আসছে। অ্যান মানে ড্রয়িং রুমের দিকেই তাকালো। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আপন মানুষদের দিকেই এগিয়ে গেল রিফাত। ইসরাত বেগম কি সালাম দিল। সালাম গ্রহণ করে রিফাতকে পাশেই বসতে বলল। রিফাতও বাধ্য ছেলেদের মতো তার পাশেই বসে। মাথা নাড়িয়ে সুষ্ঠু ভঙ্গিতে ইসরাত বেগমের কথার উত্তর দিচ্ছে রিফাত। কথার এক ফাঁকে ইসরাত বেগমের চোখ যায় আফিয়ার দিকে। কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থেকে সন্দিহান চিত্তে জিজ্ঞাসা করল, এই আপিয়া, তুই কি পোয়াতি? ইসরাত বেগমের এহেন কথায় আফিয়া হকচকিয়ে গেল। কিছুটা লজ্জাও বোধ করলো। এইভাবেই কেউ জিজ্ঞাসা করে? আফিয়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো রকম বলল, জি দাদি। ইসরাত বেগম এবার তেতে উঠল আলিয়ার উপর, যে কিনা এতক্ষণ আফিয়ার গায়ের সাথে হেলান দিয়ে তার কাঁধে মাথা রেখে গল্প করছিল। এই আলেয়া, সর ওর গায়ের উপর থেকে। মেয়েটা পোয়াতি, তার উপর ঢলে পড়ে গল্প করতে হবে কেন? হ্যাঁ, দূরে সর। ইসরাত বেগমের ছাড়ি শুনে আলিয়া মুখ গোমরা করে সোফার ঠিকভাবেই বসলো। কি সুন্দর গল্প করছিল সে। তার গল্পের মুহূর্তের 13টা বাজিয়ে দিল ইসরাত বেগম। হাফিয়া আলিয়ার গোমরা মুখ দেখে দাদির উদ্দেশ্যে মিনমিন করে বলল, থাক না দাদি, আমার তো অসুবিধা হচ্ছিল না। হয়তো আফিয়ার কথা ইসরাত বেগমের কান অবধি পৌঁছালো না। হাতে চায়ের ট্রে নিয়ে হাজির হলো ইয়াসমিন বেগম। এক এক করে সবার হাতে চা তুলে দিয়ে নিজেও ইসরাত বেগমের পাশে বসলেন। চায়ে চুমুক দিয়ে ইসরাত বেগম সামিয়াকে বললেন, এবার তোমার মেয়েটাকে বলো একটা বাচ্চা কাছে নিতে। বিয়ে তো হয়েছে কয়েক বছর, এখনও আমার দাদিটা নাতির ঘরের ছেলে মেয়ের মুখ দেখতে পারলো না। তোমারও তো ইচ্ছে হয় নাকি ইয়ানার ঘরে বাচ্চা গাছের মুখ দেখতে, নাতি ডাক শুনতে? এই আপিয়াকেই দেখো, বিয়ের সাথে সাথে একটা বাচ্চা নিয়েছে। তার বয়সে এখন 5 বছর, আর এখন আবারও পোয়াতি। এখনই তো সঠিক সময় রিফাত আর ইয়ানার বাপ মা হওয়ার। বুঝি না বাপু, আজকালকার ছেলে মেয়ে কী হয়, বাচ্চা কাছে নিতেই চায় না। ইসরাত বেগমের কথায় পুরো ড্রয়িং রুম জুড়ে ছড়িয়ে পড়ল নিস্তব্ধতা। ইয়াসমিন বেগম শুধু শুনে গেলেন, পরিপ্রেক্ষিতে একটা কথা উচ্চারণ করলেন না। মেয়ে জামাইয়ের সামনে এরকম কথার উত্তরে সে কী বা বলবে? এদিকে আফিয়া মুখ টিপিয়ে হাসছে। রিফাত তার নিচের ঠোঁট কামড়িয়ে চুপচাপ বসে আছে, তো আবার চায়ের কাপে চুমুক বসাচ্ছে চির গম্ভীর চেহারায়। ভাব এমন যেন সে ইসরাত বেগমের কথা শুনতেই পায়নি। এদিকে ইয়ানা নীরব, বুকের ভেতর কেমন ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে।
পিঠ কিরকম মোচড় দিয়ে উঠছে। এই লজ্জাজনক পরিস্থিতিতে নিজেকে সামলিয়ে রাখা বড়ই কঠিন হয়ে পড়ছে ইয়ানার জন্য। শিরা উপশিরা পেয়ে শীতল স্রোত খল বিলয়ে উঠছে। কেন সবাই আজকে তাকে লজ্জায় দিচ্ছে? কেন সবাই বুঝছে না ইয়ানা লজ্জার ভেতর থেকে নেতিয়ে পড়ছে? গুম হয়ে যাচ্ছে সে অজানা অচেনা অনুভূতির রাজ্যে। ইয়ানা না চাইতেও চোখ তুলে তাকায় রিফাতের দিকে, আর সঙ্গে সঙ্গেই চোখাচোখি হয়ে যায় দুজনের। ইয়ানা দ্রুত চোখ সরিয়ে নেয়, শুকনো ঢোক গিলেই নিজের এই দুর্বিষহ পরিস্থিতি থেকে কোনো রকম বাঁচানোর চেষ্টা করে। রিফাত চা শেষ করে উঠে দাঁড়ালো, গলা কেশে গম্ভীর স্বরে বলল, আমি আসছি, ফিরতে লেট হবে। রিফাত এক পলক ইয়ানার দিকে তাকিয়ে বেরিয়ে গেল। ইয়ানা শান্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণে জমিয়ে রাখা রুদ্ধশ্বাসগুলো পেটের মধ্যে কাবাডি খেলছিল যেন। তারপর আবারও সবাই মশগুল হয়ে পড়ল গল্পের আসরে। রাতের খাবারটাও সবাই একসাথেই খেলো। বেশ রাত করেই বাড়ি ফিরল রিফাত। হঠাৎ নার্সিংহোম থেকে ইমার্জেন্সি ফোন কল আসায় তাকে যেতে হয়েছিল। রোগীর অবস্থা অনেক ক্রিটিক্যাল থাকার তার পরিবার লোক রিফাতকে দিয়েই তার চিকিৎসা করাতে চেয়েছিলেন। ক্লান্ত বিধ্বস্ত চেহারার সাথে রুমে প্রবেশ করল রিফাত। আলো নিভিয়ে রাখা ছিল, চলছে শুধু মৃদু আছে রাতের বাতি। রিফাত সুইচ অন করে লাইট চালাতেই তার চোখ পড়ল বিছানার উপর, যেখানে এলোমেলো অবস্থায় ঘুমিয়ে আছে ইয়ানা। হাত পা ছড়িয়ে ছিটিয়ে গভীর নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে বিভোর সে। প্লাজো উঠে গিয়ে প্রায় হাঁটু ছুঁই ছুঁই অবস্থা। কুর্তির ফালি সরে গিয়ে পেটের কিছুটা অংশ রিফাতের চোখে পড়তেই চোখ সরিয়ে নেয় সে। ঠোঁট চোখা করে প্রশ্বাস ছাড়ল। হাত বাড়িয়ে কোনো রকম ইয়ানার কাপড় ঠিক করে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হওয়াটা এখন বেশি দরকার তার কাছে। রিফাত দেরি করে বাড়ি ফেরার সুযোগ পেয়ে ইয়ানা আগে ভাগে রুমে সেই ঘুমিয়ে পড়ে। ইয়ানা কোনোভাবেই চায়নি সে সজ্ঞানে রিফাতের সামনে গিয়ে দাঁড়াবে, তাই এই কারসাজি। রিফাত ফ্রেশ হয়ে বেরিয়ে কাপড় পাল্টে বাতি নিভিয়ে বিছানার উপর এসে শুয়ে পড়ে। কিছু প্রবাহ অতিবাহিত হওয়ার পরপরই রিফাতের ঠোঁটে আপনা আপনি বাঁকা হাসি ফুটে ওঠে। সে হয়তো জানতো এরকম কিছু একটাই হবে। ইয়ানা ঘুমের ঘোরে নিজে থেকেই রিফাতকে জড়িয়ে ধরে, বুকে মাথা রেখে গুটি গুটি মেরে বিড়াল ছানার মতো শুয়ে থাকে একান্ত তার জায়গায়। রিফাতও হাত বাড়িয়ে ইয়ানাকে নিজের সাথে মিশিয়ে নিল। মেয়েটার ঘন নিঃশ্বাস রিফাতের বুকে আছড়ে পড়ছে, যা মুহূর্তেই তোলপাড় করতে শুরু করেছে রিফাতের হৃদ মাঝারে। মনে হলো ইয়ানা যেন কিছু একটা বিড়বিড় করে বলছে। রিফাত ভ্রু কুঁচকে কান পেতে শুনতেই কানে আসলো শুধু এইটুকুই শব্দ, আমার আপনিকে আমি কাউকে দেব না। সকালের হালকা আলোয় ইয়ানার ঘুম ভেঙে যায়। চোখ মিলিয়ে তাকাতেই নিজেকে আবিষ্কার করে সেই কাঙ্ক্ষিত মানুষটির বাহুডোরে। এক রাস লাজুকতা এসে ভর করে ইয়ানার ছোট্ট নরম শরীরে, যা এখন রিফাতের দখলে। ঘড়িতে 7:30। ইয়ানা নিজেকে সরিয়ে নিয়ে গেলেই রিফাতের চোখ খুলে যায়। তন্দ্রায় ঘোর এখনো কাটেনি রিফাতে। চোখ মুখ কুচকে ঘুমে ভূত কণ্ঠে শুধালো, নড়ছো কেন? ইস, এই মানুষটার ঘুমে আচ্ছন্ন কণ্ঠ কি হৃদয় নাড়ানো। নিদ্রায় নিমজ্জিত চেহারা, ছোট ছোট করে তাকিয়ে আছে তার দিকে। খোঁচা খোঁচা দাড়ি, সব মিলিয়ে ইয়ানার কাছে রিফাতকে ভীষণ আদরে লাগছে। মনে হচ্ছে হাত বাড়িয়ে একটু আদর করে নিতে। ইয়ানা নিজের ভয়ঙ্কর ভাবনাকে দূরে সরিয়ে আমতা আমতা করে বলল, উঠবো? পরে কথাটি বলেই রিফাত ইয়ানাকে বালিশে শুয়ে নিজে উবুর হয়ে ইয়ানার ছোট্ট দেহের ওপর শুয়ে পড়ল, আর মুখ কুচে দিল ইয়ানার কাঁধে। ইয়ানা কেঁপে উঠল খানিকটা, হৃদস্পন্দন বেড়ে গেল প্রচণ্ড। রিফাতের দাড়ি, উষ্ণ নিঃশ্বাস সব ইয়ানার ঘাড় কাঁধ দখল করেছে। ইয়ানা এবার চোখ বুঝে কোনো রকম বলল, আপনি ভারী অনেক, আমি উঠবো। আমি ভারী না, তুমি একটু বেশি রোগা। আমি ছাড়বো, তারপর উঠবে। কিন্তু বরের কথা অমান্য করা পাপ, জানো না? রিফাত ওই ভাবি থেকে কথাগুলি বলল। ইয়ানা এবার তুমি গেল কিছুটা। সে পাপী হতে চায় না, তাই চুপচাপ শুয়ে রইল ওইভাবে। ছোট্ট দেহখানির উপর রিফাতের এরকম স্পর্শে ইয়ানার ব্যক্তিত্ব চঞ্চল হয়ে উঠল। ইয়ানা ভারী শ্বাস ছাড়ল। রিফাতের দাড়ি ফুটছে তার নরম কাঁধে, যা তাকে আরো বেশি অস্বস্তি করে তুলছে। ইয়ানা ঠোঁট ফুলিয়ে বলল, আপনার দাড়ি অনেক বাজে, আমায় জ্বালাচ্ছে। রিফাত এবার মাথা তুলল। ইয়ানার চোখের দিকে তাকিয়ে বলল, আর দাড়ির মালিক সে?
রিফাতের এহেন কথায় ইয়ানা বোকা বনে গেল। কিছুক্ষণ ভ্রু কুচকিয়ে তাকিয়ে রইল। কিছু মুহূর্ত পর রিফাতের কথার সারমর্ম বুঝতে পেরে চোখ নোয়ালো, ঠোঁট কাঁপিয়ে বলল, বন্ধুরা, এটাই ছিল আজকের গল্পের অংশ। সামনে কি হতে চলেছে? ভালোবাসার এই পথ কি আরো জটিল হবে, নাকি আরো কাছাকাছি আসবে দুটি মন? জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। সেই পর্যন্ত আমাদের সাথেই থেকো। আর ভালোবাসার এই যাত্রা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কথা হবে পরবর্তী পর্বে।